দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক হার ঘোষণার পর ব্যবসায়ী মহলে নানা রকম উদ্বিগ্নের পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারও উদ্বিগ্ন। এরই মধ্যে নেগোসিয়েশনের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তবে উদ্যোক্তারা যেটা বলছেন যে যদি শেষ পর্যন্ত এরকম চড়া শুল্ক হারে মার্কিন বাজারে কম্পিট করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় সংকট এবং শঙ্কার কারণ হবে। বিশেষ করে প্রতিযোগী দেশগুলো যদি বাড়তি সুবিধা পায় সেক্ষেত্রে বাংলাদেশের যেই প্রায় $9 বিলিয়ন বাজার সেটা বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আসলে সরকারের করণীয় কি, উদ্যোক্তারা কি চিন্তা করছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখনকার যে বাস্তবতা আমরা দেখছি বিভিন্নভাবে আপনারা এটা বলার চেষ্টা করছেন যে কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ পড়তে পারে, আবারও একটু যদি শেয়ার করতেন। দেখেন, যেটা বললেন আপনি, প্রায় 9 বিলিয়ন, হুইচ ইজ আমাদের টোটাল এক্সপোর্টের হলো 20%-এর মতো। এই 20% ব্যবসা যদি ঝুঁকির মধ্যে পড়ে তাহলে অনেক ধরনের চ্যালেঞ্জ। প্রথম হচ্ছে কান্ট্রি, আমাদের হলো ব্যবসাটা কমে গেলে এটা একটা ঝুঁকি। আর হচ্ছে ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ, যাদের ব্যবসা আমেরিকার সাথে মোর দ্যান 40%, তারা অবশ্যই বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এবং তাদের অস্তিত্ব থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা এই চ্যালেঞ্জ ফেস করে টিকে থাকবে তারা কি করবে, তার ফর দ্য টাইম বিং তারা টিকে থাকার চেষ্টা করবে এবং সাথে সাথে অন্য মার্কেটে তাদের ব্যবসাটা ডাইভার্ট করার চেষ্টা করবে। সো মার্কেট বলতে তো আমাদের সীমিত, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, জাপান বা অন্য নন ট্র্যাডিশনাল মার্কেট যেটা বলি সেটা। তো সেখানে কম্পিটিশন, এক্সিস্টিং যারা আছেন তাদের সাথে এই কম্পিটিশনটা আরও বাড়বে। তো যখন এই কম্পিটিশন বাড়বে মানে আপনার ডিমান্ডের তুলনায় সাপ্লায়ারের সংখ্যা বেশি হবে, তখন বায়াররা এই সুযোগটা নেবে, প্রাইসিংয়ে ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট। আর প্রথমে যেটা বললাম যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে তাদের শ্রমিক বেকার হবে। এনপিএলের অবস্থা এমনিই খারাপ, এনপিএল বাড়বে, ব্যাংকের উপর একটা চাপ পড়বে। সো এইটার একটা অনেক ধরনের হলো আপনার চেইন ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট। সো সেই জন্যই আমরা কনসার্ন। এখানে কেউ যদি মনে করেন যে ঠিক আছে 40 বিলিয়নের মধ্যে 8 বিলিয়ন চলে গেল, এটা রিকভার করা যাবে, বিষয়টা এত সহজ বিষয় না। সেই জন্যই আমরা কনসার্ন এবং আমরা মনে করি যে এমনভাবেই নেগোসিয়েশনটা হওয়া উচিত যেন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ তাদের সমান সমান ট্যারিফ থাকে বা কিছু কম থাকে, পিছিয়ে না থাকে প্রতিযোগিতার ক্ষেত্রে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 3 মাস সময় আমাদেরকে দেওয়া হয়েছিল প্রথম ধাপে স্থগিতের মেয়াদ। এই সময় সরকারের যে উদ্যোগগুলো ছিল, আপনি বিজিএমইএ এর প্রেসিডেন্ট হিসেবে কি মনে করেন যে সরকার কি কার্যকরভাবে এই সময়টা কাজে লাগাতে পেরেছে? যে কোনো আলোচনা বা নেগোসিয়েশনের এটা কার্যকরী ছিল কি ছিল না এটা নির্ভর করে ফলাফলের উপর। তো ফলাফল তো আমাদের এক্সপেক্টেড লেভেলে হয় নাই এবং আমি মনে করি গভর্নমেন্টও এটা এক্সপেক্ট করে নাই। গভর্নমেন্টের সাথে যখন আমরা ডিসকাস করেছি ধারণা ছিল যে আমরা 10 থেকে 20-এর মধ্যে আমাদের থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইটার মধ্যে কখনোই আমাদেরকে ইনভলভ করা হয় নাই, বলা হয়েছে এনডিএ হইতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে সেটা প্রকাশিত হয়ে চাক, এটা আমরাও চাই না, কিন্তু অন্য কৌশলেও কিন্তু ইনভলভ করা যেত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা তো স্টেক হোল্ডার। সো এইখানে গভর্নমেন্টে যারা অ্যাডভাইজার বা ওনারা যেমন ওথ নিয়েছেন, আমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে। সুতরাং এখানে আমাদের ইনভলভ করলে যেটা হতো যে আমরা রাইট ইনফরমেশনগুলো দিতে পারতাম। আরেকটা বিষয় হচ্ছে বলা হচ্ছে যে এখানে এমন শর্ত দেওয়া হয়েছে দেশের স্বার্থবিরোধী। তো সেটাও তো বুঝতে হবে যে কোন জায়গাটায় স্বার্থ দেশের। আমরাও তো দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই না। যদি বিষয়টা এমন হয় যে যেটা আমরা সাইডলাইন থেকে শুনতে পাই যে চাইনিজ র মেটেরিয়াল ইউজ করা যাবে না, আমরা যে 8 থেকে 9 বিলিয়ন এক্সপোর্ট করি ইউএসএতে, আমরা ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছি যে আরএমজিতে আমরা রাফলি $1 বিলিয়ন র মেটেরিয়াল ইম্পোর্ট করি ফ্রম চায়না। এইটাও একটা সময় পেলে নেক্সট 6 মান্থ 1 ইয়ারে এটা ফিক্স করা যাবে, অথবা আমরা অল্টারনেটিভ সোর্স থেকে আনতে পারলে সেখানে প্রাইস বাড়বে, বাট সেটা অবশ্যই এই 35%-এর চেয়ে চিপার। সো এইগুলা যদি আমাদেরকে আস্থায় নিয়ে আলোচনা করা হইতো তার ভালো হবে। তবে আমরা এখনও আশাবাদী, সরকার এখনও বলছেন যে আগামী 3 দিন খুব ক্রুশিয়াল, এই 3 দিনে আলোচনা করে এইটা একটা সহনীয় পর্যায়ে আমরা তো সেটা প্রত্যাশা করবই। কিন্তু আমার একটু অবাক লাগলো যে প্রথম ধাক্কায় বা ধাপে যে 14টা দেশকে চিঠি দেওয়া হলো
তার মধ্যে বাংলাদেশ কেন পড়ে গেল? আমার মনে হয়েছে উনি মনে করছেন যে আমরা নেগোসিয়েশনের ব্যাপারে সিরিয়াস না। কেন বলছি যে আমরা ওখানে একজন পাঠালাম, অবশ্যই উনি নলেজেবল, বাট ওনার ডেজিগনেশন হচ্ছে উনি সিকিউরিটি অ্যাডভাইজার। তাহলে ট্রেড নেগোসিয়েশনে গিয়েছেন সিকিউরিটি অ্যাডভাইজার। মন্ত্রী পদমর্যাদায় বা অ্যাডভাইজার পদমর্যাদায় যার যাওয়ার কথা ছিল বা যাদের যাওয়ার কথা ছিল ওনারা যাননি। হোয়ারেস পাকিস্তানের 2 জন মন্ত্রী ওখানে যে মাসের পর মাস বসে আছেন। তাহলে এই মেসেজটা গেল কি না যে না আমরা তো সিরিয়াস না, সেই জন্য এটা হইতে পারে। আর একটা জিনিস আমি জানি না, এটা একটা কোইন্সিডেন্ট হইতে পারে, যেখানে বলা হচ্ছে যে যেসব গুডস ইউএস থেকে আসবে সেটা ট্যারিফ যেন না বাড়ে। কটনে 2% এআইটি বসানো হইলো। সো এই মেসেজ তো রং মেসেজ। যদিও সব কটন ইউএস থেকে আসে না, বাট ইউএসএর থেকে আমরা কটন বেশি করে আনবো। অন দ্য আদার হ্যান্ড আবার কটনের উপর 2% এআইটি বসালাম। সো এইসব মেসেজ তো ধরেন যায়। তো আমার কাছে মনে হয়েছে ওনারা মনে করেছেন যে আমরা সিরিয়াস না। সো আমরা যদি আরও সিরিয়াস হই, এবং এটাই বাস্তবতা, কারণ হচ্ছে ইউএস অ্যাম্বাসি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা দায়িত্ব নেওয়ার পরপরই, এবং ওখানে ডিসকাশন পয়েন্ট 2টা ছিল মাত্র। একটা হলো লেবার ইস্যু, আর তার আগে যেটা ডিসকাস করেছেন পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর, উনি বলছেন যে তোমাদের গভর্নমেন্ট সিরিয়াস না অ্যাবাউট হলো এই ট্রেড নেগোসিয়েশন, এটাকে আরও কিন্তু সিরিয়াস হইতে হবে, নাহলে ইউ উইল বিন প্রবলেম। মানে ইঙ্গিতটা তারা দিয়েছিল। হ্যাঁ, এবং সেই মেসেজটা আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, বাট যে লেভেলে পৌঁছাইলে কাজ হওয়ার কথা সেই লেভেলে পৌঁছাইতে পারি নাই, কারণ ওনারা বিষয়টা সিরিয়াসলি নেন। একটা কথা তো আপনারাও বলছিলেন যে ইউএস থেকে আমি যদি কটনটা আনি বা আমদানি আমার বাড়াইতে হয়, আমার তো কস্ট বেড়ে যাবে, অন্য জায়গায় আমি হয়তো আরও একটু কম টাকায় তুলা কিনতে পারবো। সো আমরা আশ্বাস দিলাম, কিন্তু আলটিমেটলি এই তুলাটা আমেরিকা থেকে আমদানি বাড়বে কিনা সেই নিশ্চয়তাটাও দিতে পারলাম না। সেটা আপনাকে একটা ছকে ফেলতে হবে। কথা হচ্ছে যে হলো যেটা ইউএস কটনে আর অন্য কটনের সাথে যদি কম্পেয়ার করি, এটার মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে পার পাউন্ডে 2 থেকে 3 সেন্ট বেশি। সো ইন টার্মস অফ পার্সেন্টেজ ধরেন 5%। আর হলো লিড টাইম। সো সেটার জন্যই তো একটা মেকানিজম দাঁড় করানোর কথা, যে এখানে একটা ওয়্যার হাউসিং হবে, নট বন্ডেড ওয়্যার হাউসিং, বিকজ ইটস ডিউটি ফ্রি অলরেডি। টাইপ অফ সেন্ট্রাল ওয়্যার হাউস হবে যে ওখানে আসবে, এবং ওরা একটা পলিসি সাপোর্ট চায়, যেটা হচ্ছে এই কোনো কারণে যে এই কটনটা যদি বাংলাদেশে বিক্রি করতে না পারে, তাহলে এটা যেন নিয়ার বাই কান্ট্রিতে ওরা আবার রিএক্সপোর্ট করতে পারে। আরটা চেয়েছিল সেটা হচ্ছে এই যে এই কটন যেটা আসবে এটা এফওসির ভিত্তিতে আসবে, ফ্রি অফ কস্ট। এটার জন্য যেন এলসি করতে না হয়, কারণ এলসি করা মানে খরচ বাড়া। সো এই বিষয়গুলো তো একদম এনশিওর করার দরকার ছিল। সো এখানে যদি ইউএস কটন আনলে আমাদের ট্যারিফ কমে, এটা আমি মনে করি যে এটা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত। গেল 3 মাস ধরে তো এক্সট্রা 10% শুল্ক দিয়েই আপনারা কম্পিট করছেন, এবং আমরা যেটা দেখলাম যে রফতানিও বেড়েছে বছর ব্যবধানে বেশ 22-23% পর্যন্ত। এটা কিভাবে অ্যাডজাস্ট করা গেছে, বা কি কারণে বাড়তি শুল্ক দিয়ে আমরা রফতানি 10% আর 35% এক না, কিন্তু 10% এটা বায়ার টু বায়ার নেগোশিয়েট করা হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই বায়ার এটা অ্যাবজর্ব করেছে। কোনো কোনো ক্ষেত্রে হলো যারা ইম্পোর্টার সেক্ষেত্রে শেয়ারিং হয়েছে, সেটা সম্ভব। আর যেটা বললেন যে গ্রোথ, দেখেন গ্রোথটা যেটা শো করছে যে 8.5%-এর মতো, এটা হলো জাস্ট ইমিডিয়েট পাস্ট ইয়ার। আপনি যদি তার আগের বছরের সাথে কম্পেয়ার করেন, মাত্র 3%। সো গ্রোথটা একবার নামার পরে তারপর আবার, সো এখানে মাত্র 3% গ্রোথ। 3% গ্রোথ কিন্তু খুব সিগনিফিকেন্ট গ্রোথ না। তারপরেও গ্রোথ তো গ্রোথ হয়েছে। ইন দ্য মিন টাইম ডেফিনেটলি আমাদের এফিসিয়েন্সি বেড়েছে, এবং আমাদের নেগোসিয়েশন পাওয়ার যদি বলেন, এখানেও এটা কাজ করেছে। নতুন ফ্যাক্টরি এসছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এটা আরও ভালো হইতে পারতো যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রং হইতো, বিশেষ করে জ্বালানি সমস্যাটা। সো এবং গ্রোথ হওয়াটাই স্বাভাবিক। নাহলে আপনি যদি প্রতি বছর অ্যাটলিস্ট আমাদের এক্সপেকটেশন 10% গ্রোথ, 10% যদি রিয়েল গ্রোথ না হয়, তাহলে তো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না। রাইট। না, আমরা যতদূর জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারাও খুব সচেতন, সোচ্চার। একটা জিনিসের দাম হুট করে $10 থেকে $15 যদি হয়ে যায়, তারাও এটাকে সহজে মেনে নিতে চাইবেন না। এই ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তারা কিভাবে কাজ করতে পারেন? এখানে আমাদের খুব বেশি কিছু করার নাই। যেটা হবে, দাম বেড়ে গেলে কনজামশন কমে যাবে, কারণ ওই দেশের বায়ারদেরও তো বাইং ক্যাপাসিটি একটা লিমিটেশন আছে। আর আমরা যেটা করি কি, আমরা লো অ্যান্ড মিডে তো কাজ করি। A&D আমরা বাংলাদেশের টার্গেট হলো ভলিউম বিজনেস করা। আমরা যেটা করতে পারি, আমরা বায়ারদেরকে কনভিন্স করতে পারি যে বেসড অন রিলেশন
এই রিলেশনের কারণে আমাদের সাথে যেন ব্যবসাটা কন্টিনিউ করে, কিন্তু এই রিলেশনের জন্য উনি বাড়তি পয়সা কত দিবে, 1% 2%, এর বেশি তো দিবেন না, জি দিবেন না। আর বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে বলি সিএম বা এফওবি, ফাইনালি বায়াররা কাজ করেন ল্যান্ডেড কস্ট, এটার সাথে ধরেন ফ্রেড যোগ হবে, ডিউটি, ট্যারিফ সব যোগ করে। তো সেটা যদি ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তানের চেয়ে আমাদেরটা বেশি হয়, তাহলে কেন কিনবে? আমি হলেও তো এটা কিনতাম না, বাট 1% 2% এদিক ওদিক হলে এটা সম্পর্কের ভিত্তিতে তখন সামনে আসতে পারে। কিন্তু আমরা বরাবরই ভিয়েতনামের সাথে কম্পিট করেই কিন্তু মার্কিন বাজারে টিকেছিলাম, আমরা ভালো করছিলাম, মাঝে মধ্যে ওরা একটু এগিয়ে যাচ্ছিল। কিন্তু এখনকার যে বাস্তবতা, ভিয়েতনামের উপরে কোনো শুল্ক নাই সেই অর্থে, তারা যদি ফ্রি মার্কেটে ঢুকতে পারে, আপনি আপনার পণ্য কিভাবে বিক্রি করবেন সেখানে? ইউএসএতে ডিফিকাল্ট হবে, অলমোস্ট ইম্পসিবল। আমাদের অন্য মার্কেটে দিকে চোখ দিতে হবে, এটা হলো বিষয়। আরেকটাও বিষয় হচ্ছে যে আমি কোনো সাবসিডির কথা বলবো না, কারণ সাবসিডি দিয়ে একটা ইন্ডাস্ট্রি লম্বা সময়ের জন্য চলা যাবে না। সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফাই করার জন্য অন্যদিকে তাকাইতে হবে। এটাও তো ঠিক না যে একটা দেশ একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে টু মাচ ডিপেন্ডেন্ট। খালি মুষ্টিমেয় ধরেন 200-250 ফ্যাক্টরির ওনার বা ফ্যাক্টরির দিকে তাকাইলেই হবে না। যে কথাটা আমি সবসময় বলি, বিজিএমের মেম্বারশিপ দেওয়া হয়েছিল 7,200-র মতো, এখন এক্সপোর্ট করে 3,000-এর নিচে, তো বাকিরা কোথায় গেলেন? এই ধরনের সিচুয়েশনে পড়েই তো এরা এই বিজনেস থেকে হারিয়ে গেছেন। সো অনেক কেউ যদি মনে করেন যে এরা ভালো করছে, ভালো করছে, তাদের ধরেন আপনার বিজনেস প্ল্যান ভালো, তারা ভালো নেগোশিয়েট করতে পারে, তারা ভুল কম করছে, অথবা তারা যে কোনো কারণে হোক ইম্প্যাক্টেড হয় নাই। সো এই 200-250 ফ্যাক্টরির দিকে তাকাইলে পুরো ইন্ডাস্ট্রির চিত্র পাওয়া যায়। ভিয়েতনামের কেসটা আপনার কাছে আসলে কীরকম মনে হয়, যে তারা কিভাবে এই সুযোগটা অ্যাচিভ করে? আমার কাছে মনে হয় যে তারা নেগোসিয়েশনের শুরুর থেকে সিরিয়াস ছিল, কারণ তাদের মাথায় একটা জিনিস ছিল যে চায়না থেকে যেহেতু তারা র ম্যাটেরিয়াল ইউজ করে, সুতরাং তাদের উপরে বড় ধরনের কোপ পড়তে পারে। সো ডে 1 থেকে ভিয়েতনামের প্রাইম মিনিস্টার ইনভলভ ছিলেন, তারা সিরিয়াস ছিলেন বলে তারা এই রেজাল্টেশন। আর আমাদেরটা রিভার্স, আমরা মনে করেছি যে আমরা এলডিসি, আমরা চায়নার র ম্যাটেরিয়াল তো ইউজ করি না, বা আমরা লো এন্ড প্রোডাক্ট করি, আমাদের ট্রেড ডেফিসিয়েট মাত্র 6 বিলিয়ন, আবার কেউ কেউ হয়তো মনে করছেন 8 বিলিয়নের ব্যবসা থাকলেই কি না থাকলেই কি, এইসব কারণে আমরা পিছিয়ে গেছি অথবা আমরা রেজাল্ট পাইনি। এখনও তো আমরা নতুন যারা প্রতিযোগী হিসেবে সামনে আসছে, পাকিস্তান তো নতুন বলা যায় না, পুরনো প্রতিযোগী। ভারত এখন আরএমজিতে তাদের নজরটা বাড়াচ্ছে, তো এখন তাদের সাথে আসলে বাংলাদেশের কোনো প্রতিযোগিতার বিষয় তৈরি হচ্ছে কিনা? হচ্ছে, কারণ ভারত এই সেগমেন্টে ভালোভাবে নজর দিয়েছে, বিশেষ করে তাদের 7 সিস্টার বা মধ্যপ্রদেশে তারা ইনভাইট করছে যেন আরএমজি গ্রো করে, তার কারণ তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চায়। আর তাদের তো ব্যাকওয়ার্ড খুব স্ট্রং, কটন তাদের নিজেদের, তাদের ম্যানমেড ফাইবার তাদের নিজেদের, টেক্সটাইল মেশিনই তাদের নিজের, খালি সুইং মেশিন এখনও তারা তৈরি করে না, চায়না বা জাপান থেকে আনবে। সো আমাদের জন্য ভবিষ্যৎ চ্যালেঞ্জ কিন্তু ভারত। সেই জন্য আমরা তাকিয়ে আছি যে ভারতের ক্ষেত্রে ট্যারিফ কি হয়, সেটা যদি 35 বা তার উপরে হয় তাহলে একটা মোটামুটি স্বস্তিদায়ক জায়গায় যাবে। বাট ভারতের ট্যারিফ যদি আমাদের সমান বা কম হয়, দ্যাট ইজ গোয়িং টু বি এ বিগ চ্যালেঞ্জ। আমরা ধরে নিলাম যে নেগোসিয়েশনের পর এই অবস্থাটা বদলালো না, 35%ই থাকলো, তাহলে কি বাংলাদেশের উদ্যোক্তারা আমেরিকায় রফতানি বন্ধ করে দিবেন, বা মানে এরকম চিন্তা ভাবনা করবেন কি না? আমরা তো বন্ধ করব না, বায়াররা কিনবে না। একটু আগে যেটা বললাম, আপনার ল্যান্ডেড কস্ট তো হিসাব করবে কম্পেয়ারিং টু আওয়ার কম্পিটিটিভ কান্ট্রিজ। যদি ওদের অন্য কস্ট বেশি হয়, আমাদের ট্যারিফ বেশি হয়, দিনের শেষে যদি আমাদেরটা আর ওদেরটা ল্যান্ডেড কস্ট যদি সমান হয়, তাহলে আমাদেরকে ছেড়ে যাবে না। বাট 15% 20% গ্যাপ, যে ভিয়েতনামের যদি আমি এক্সাম্পল হিসাবে নিই, 15% গ্যাপ ফুলফিল করা কিন্তু ডিফিকাল্ট, 5% হইলে সম্ভব। তো এখন যদি রিয়েলি রয়ে যায় তাহলে কী হবে? রয়ে গেলে যে গ্যাপটা থাকবে, মনে করেন যে ভিয়েতনামের 20%, আমাদের 35%, গ্যাপ হলো 15%। সেই 15% বাড়তিটা বায়ার আমাদের সাথে ডিসকাস করবে, সেখানে আমরা কতদূর অ্যাবজর্ব করতে পারবো, আদৌ পারবো কিনা। আমাদের বুক আমরা ওপেন করে দিতে চাই যে আরএমজিতে খালি স্টিচিং করে 3 থেকে 5%, 6% বেশি প্রফিট হওয়ার কোনো কারণ নাই, যে কেউ যে কোনো সময় দেখতে পারেন। সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো সাপোর্ট দিবে কিনা, আমি গভর্নমেন্ট সাপোর্ট অবশ্যই চাবো, বাট সেটাও চাবো
ফর দ্য টাইম বিং দ্য নেক্সট 1 ইয়ার, যেহেতু একটা সাডেন একটা ইনসিডেন্ট হয়েছে, এইটাকে এই ড্যামেজ কন্ট্রোলের জন্য 1 বছর একটা সাপোর্ট আমেরিকান মার্কেটের জন্য দিলাম। বাট 1 বছর পরে আমাদেরকে বাইরের সাথে নেগোশিয়েট করে একটা জায়গায় যেতে হবে অথবা নতুন মার্কেট তৈরি করতে হবে। গভর্নমেন্ট যদি মনে করে যে এই সাপোর্টটা দেওয়া দেশের জন্য ওয়ার্থ, এই সেক্টরের জন্য ওয়ার্থ দিবেন। গভর্নমেন্ট যদি মনে করেন যে না এই সাপোর্ট দেওয়ার দরকার নাই, এই আরএমজি আরও ছোটো হয়ে গেলে আমাদের কিছু আসে যায় না, আমরা অন্য জায়গায় ফোকাস করলে আরও ভালো করতে পারবো, করবে। বিকজ দিনের শেষে তো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন অ্যান্ড দেন যে ব্যাংকের থেকে যে লোন নিয়ে ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা রিপেমেন্ট, তো সেটা ডিসকাস করতে হবে। ইটস এ ম্যাটার অফ ডিসকাশন, ম্যাটার অফ ম্যাথমেটিক্স দিলে আমরা যদি লজিক দিতে পারি, সেই লজিকটা যদি কেউ খণ্ডন করতে চায় তাহলে ওনাকে কাউন্টার লজিক দিতে হবে। খালি মাইন্ডসেট দিয়ে যে আমি নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে বসে থাকলাম, এটা হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, একটা অভিযোগ তো উদ্যোক্তাদের দিকেই আছে যে সরকার বিভিন্ন সময় সুযোগ দিলেও নতুন বাজার তৈরি এবং পণ্যের বৈচিত্র্যকরণে তারা খুব বেশি মনোযোগী হননি। তারা মোটামুটি ট্রেডিশনাল মার্কেটের দিকেই সবসময় তাদের ফোকাসটা বাড়িয়েছেন, এটা কতটা সত্যি? পুরোপুরি সঠিক না, আংশিক। কারণ হচ্ছে নতুন মার্কেটে আমরা যাওয়া শুরু করেছি গত 7-8 বছর, এবং ইতিমধ্যেই আপনার জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ কোরিয়া এবং সাউথ আমেরিকা, ইস্ট ইউরোপ সব মিলে আমি যতদূর মনে করি 5-6 বিলিয়ন হয়েছে। সো একটা নতুন মার্কেটে হলে কি ডেভেলপ করতে হলে না অনেকগুলা বিষয় আছে। 1 নম্বর হচ্ছে ওই দেশের ট্যারিফ স্ট্রাকচার। সে ফর এক্সাম্পল ব্রাজিল বা টার্কিতে যেমন গার্মেন্টস ইম্পোর্ট করলে ওদের ট্যারিফটা হাই, ঠিক আছে না? সো এখানে আপনি এলডিসি হিসাবে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন না। 2 নম্বর হচ্ছে আপনার মার্কেট তৈরি হয় একটা আস্থার বিষয়। যেমন জাপানিরা প্রথমে এসে অনেক ফ্যাক্টরি থেকে ভালো গুডস পায় নাই, পরবর্তীকালে যেন আবার পুনরায় শুরু করছে, এখন ওদের আস্থা ফিরে এসছে, এখন আস্তে আস্তে এটা বাড়তেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মার্কেট সীমিত, বাট ওই জায়গায় আমরা যাচ্ছি। তো এখন নতুন করে এক্সপ্লোর করা, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করব বড় মার্কেট জাপান, টু সাম এক্সটেন্ট ইভেন চায়নাও হইতে পারে। সো ইউরোপেরটা তো একটা জায়গায় আমরা গেছি, ইস্ট ইউরোপ হইতে পারে, রাশিয়া হইতে পারে, কারণ রাশিয়ার হলো ওই প্রপার চ্যানেল আমরা এখনও খুঁজে পাইনি। সো এইটা রাতারাতি হবে না, বাট একেবারে যে হয় না এই 6 বিলিয়ন যে আপনি নিউ মার্কেটে গেছেন বা আরও বেশি হইতে পারে, আমার কাছে এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স নাই। তো এই উদ্যোগ যে আমরা দিনের শেষ হবে কি, আমাদের তো রুজি, আমাদের স্বার্থেই তো মার্কেট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আর এবার আসেন প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে হলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার না, সেটা আমাদের নাই। আপনি যে ম্যানমেড ফাইবার বলছেন বা অন্য জায়গায় যাচ্ছেন, সেখানে যাইতে হলে আপনাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে হলে আপনাকে সবার আগে লাগবে জ্বালানি নিরাপত্তা। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। আপনি যদি ফাইবার দেশে তৈরি করতে চান, যে আমি ম্যানমেড ফাইবার করব, এটার মূল র ম্যাটেরিয়াল হলো আপনার বাই প্রোডাক্ট অফ হলো পেট্রোকেমিক্যাল। ওইটা যখন আনবেন, এটার প্রসেসটা এমন যে কন্টিনিউয়াস প্রসেস, ইলেকট্রিসিটি যদি একবার ডিসরাপশন হয় হোল প্রসেসটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো আপনাকে ওই নিরাপত্তাটা দিতে হবে। সো এটা আমাদের স্বার্থেই, ফিউচার জেনারেশনের স্বার্থেই তো আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন সবাই।